ওয়েলকাম টু পারফেক্ট মিশন ফর অনলাইন ক্লাস। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। এই লকডাউন পরিস্থিতিতে বাড়িতেই থাকার চেষ্টা করবে এবং সঙ্গে সঙ্গে যতটুকু আমরা পড়াচ্ছি সেই পড়াটা রেডি করার চেষ্টা করবে। তো কালকের আলোচনা আমাদের হয়েছিল যে স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলীতে জাস্ট ছোট ছোট ঘটনাগুলো বলেছিলাম। 3-4টা জায়গা একটু ভালো করে দেখে নেবে। নম্বর 1, যে ইলেকট্রিক চার্জ সম্পর্কে ধারণা দিয়েছিলাম। চার্জ কিংবা আধান যদি রেস্টে থাকে তবেই বলেছিলাম ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড তৈরি করবে। যদি সমবেগে গতিশীল হয় তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্স এবং ম্যাগনেটোস্ট্যাটিক্স দুটোই ফিল্ড তৈরি করবে। আবার সেই চার্জ যদি ত্বরণ সহ গতিশীল হয় তবে চেঞ্জিং অর্থাৎ পরিবর্তনশীল তড়িৎ ক্ষেত্র এবং পরিবর্তনশীল চৌম্বক ক্ষেত্র তৈরি করার সঙ্গে সঙ্গে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করবে। আর দেখেছিলাম একটা স্থির তড়িৎ শ্রেণী দেখেছিলাম, সেখানে কোন বস্তুকে কোনো একটা বস্তু দিয়ে ঘর্ষণ করলে কোথায় কোন ধরনের আধান তৈরি হবে সেটা একটা সিরিজ দিয়েছিলাম, সেটা একটু খেয়াল করবে। এরপরে যে আধানের কোয়ান্টাইজেশন অফ চার্জ একটা টার্ম ছিল, খুব ইম্পর্টেন্ট। যে চার্জ কোনো একটা বস্তুতে সবসময় মূল আধানের সরল গুণিতক আকারে থাকতে পারে। ওখান থেকে একটা অঙ্ক এইভাবে হতে পারে, বলে দিল যে কোনো একটা বস্তুর আধান -80 মাইক্রোকুলম, এটি হওয়া সম্ভব কি অসম্ভব। যদি আমরা ইলেকট্রনের আধান দিয়ে প্রদত্ত আধানকে ভাগ করে পূর্ণ সংখ্যা পাই তবে বলবো এই আধান বস্তুটির হওয়া সম্ভব। আবার যদি না পাই তবে বলবো সম্ভব নয়। তারপরে দেখেছিলাম আধানের অপরিবর্তনীয়তা বা ইনভ্যারিয়েন্স অফ চার্জ, যেটা কি গতিশীল পর্যবেক্ষক একজন যা পরিমাপ করবে স্থির পর্যবেক্ষক তাই পরিমাপ করবে। আধানের নিত্যতা সূত্র, এই সমস্ত আলোচনা হয়েছিল, তাই তো। আজকে একটু দেখো যে শুরু করতে যাচ্ছি ওই চ্যাপ্টারের এই ছোট ছোট ঘটনাগুলোকে জাস্ট একবার করে আমি বলে দিচ্ছি, একটু শুনে না। যে প্রথমে তড়িৎ পরিবাহিতা ধর্মের, বিভিন্ন পদার্থের তড়িৎ পরিবাহিতা ধর্মতা বিভিন্ন, তার উপর ভিত্তি করে পদার্থকে মেইনলি 2 ভাগে ভাগ করা হয় প্রধানত। একটা হচ্ছে পরিবাহী বা কন্ডাক্টর, আর একটা হচ্ছে অপরিবাহী বা অন্তরক, বা এটাকে বলা হয় ইনসুলেটর। পরিবাহী অর্থাৎ যেসব পদার্থের মধ্য দিয়ে সহজেই তড়িৎ চলাচল করতে পারে তাদেরকে বলা হয় পরিবাহী। যেমন যে আমাদের বেশিরভাগই ধাতব পদার্থ, এই যে অ্যালুমিনিয়াম, সোনা, রূপা, এরা তড়িতের পরিবাহী হয়। ধাতব পরিবাহী পদার্থ ছাড়াও যেমন মানব দেহ, গ্যাস কার্বন, গ্রাফাইট, তারপরে পারদ ইত্যাদিও তড়িতে সুপরিবাহী হয়। আবার কিছু অ্যাসিড রয়েছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রয়েছে, ক্ষার রয়েছে, যারা তড়িৎ পরিবহন করতে পারে। পরিবাহী অর্থাৎ তাদের মধ্যে তড়িৎ পরিবহনের জন্য দায়ী হচ্ছে মুক্ত ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন। এবার ফ্রি ইলেকট্রন মানে যে কোনো একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়। যদি ইলেকট্রন, এটা ধরে নেওয়া হয় সাইন্টিফিক্যালি, ইলেকট্রন যদি যেই দিকে প্রবাহিত হয় ইলেকট্রন কারেন্ট তার বিপরীত দিকে যায়। এবার কোনো একটা পরিবাহী, আমি বললাম যে পরিবাহী মানে সেখানে কি মুক্ত ইলেকট্রন থাকবে, মুক্ত ইলেকট্রন ইচ্ছা খুশি চলাফেরা করবে। তার মানে এই নয় কিন্তু যে ইলেকট্রনগুলো পরিবাহী থেকে ইলেকট্রন সরে যাওয়ার সম্ভাবনা না, ওখান থেকে খসে পড়ে যেতে কিন্তু পারে না। কিরকম একটা উদাহরণ দিলে খুব পরিষ্কার হয়ে যাবে জিনিসটা। যে ফ্রি ইলেকট্রন কথাটার মানে হলো তার একটা বাউন্ডারি রয়েছে, সেই বাউন্ডারির মধ্যে ইলেকট্রনটা ফ্রি। কিরকম যে আমাদের যেমন ভারতের
একটা বাউন্ডারি রয়েছে। যেমন ধরে নাও এইদিকে বাংলাদেশ বর্ডার রয়েছে, তো আমরা ভারতের মানুষ যখন মুম্বাই যায়, চেন্নাই যায়, দিল্লি যায়, সেই বিএসএফ বা বর্ডার সিকিউরিটি ফোর্স যে রয়েছে তারা কিন্তু আমাদের কিছু বলে না। কিন্তু যদি আমরা সেই বাংলাদেশ বর্ডারের কাছে গিয়ে জাস্ট বর্ডারটা ক্রস করতে যাই, তখনই বিএসএফ এর কিন্তু মনে পড়ে যায়, তখন কিন্তু আমাদের বাধা দেয়। ঠিক তেমনি একটা পরিবাহীর মধ্যে ফ্রি ইলেকট্রন কথাটার মানে হলো ওর একটা বাউন্ডারির মধ্যে ইলেকট্রনটা ফ্রি, বাউন্ডারি থেকে যখনই নির্গত হতে যাবে তখনই কিন্তু তাকে বাধা দেবে। তাই মনে রাখবে যে পরিবাহী মানে তার একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে ফ্রি। তো ওই পরিবাহী যখন তড়িৎ পরিবহন করার কথা বললাম, এবার পরিবহনে তোমরা এরকম বলতে পারো স্যার তাহলে লোহা কিংবা তামা কিংবা অ্যালুমিনিয়ামের কোনো একটা তার নিলাম, এটা হচ্ছে পরিবাহী। এবার এখানে যখন আমরা এটাকে যখন স্পর্শ করি কারেন্ট শক লাগার কথা, কিন্তু সেটা হয় না। এবার এই কারেন্ট এর মধ্য দিয়ে একটা ধরে নাও এই তামারি তার নিলাম, এর মধ্য দিয়ে কারেন্ট যাওয়ার জন্য কতগুলো শর্ত মেনটেন করতে হবে। এখানে পরিবাহীর মধ্যে কারেন্ট যাওয়ার জন্য মনে রাখবে দুটো শর্ত। নম্বর 1, তারটাকে অসীম দৈর্ঘ্যের হতে হবে, ইনফাইনাইট লেন্থের হতে হবে। নম্বর 2, সেই ইলেকট্রনগুলোকে ইলেকট্রিক ফিল্ড দিয়ে একটা নির্দিষ্ট দিকে চালনা করতে হবে। না হলে যে ইলেকট্রন যদি ধরে নাও কোনো একটা ইলেকট্রন এই দিকে যাচ্ছে, কোনো একটা ইলেকট্রন এই দিকে যাচ্ছে, কোনো একটা ইলেকট্রন এই দিকে, কোনো একটা ইলেকট্রন এই দিকে বলে এই পরিবাহীর মধ্যে যখন নেট প্রবাহ 0 হয়ে যায় তখন এর মধ্যে কোনো কারেন্ট পাওয়া যাবে না। কিন্তু ইলেকট্রিক ফিল্ড তৈরি করে যদি ইলেকট্রনগুলোকে একটা নির্দিষ্ট দিকে চালনা করা হয় তবে তার বিপরীত দিকে একটা কারেন্ট সৃষ্টি হবে। তার মানে আবারও দুটো কথা বলছি যে কোনো একটা পরিবাহীতে তড়িৎ পরিবহনের জন্য দুটো জিনিস পালন করতে হবে। নম্বর 1, পরিবাহীটিকে অসীম দৈর্ঘ্যের হতে হবে। নম্বর 2, পরিবাহীটির মধ্যে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে ইলেকট্রনগুলোকে নির্দিষ্ট দিকে চালনা করতে হবে, তবেই একটা পরিবাহী তড়িৎ পরিবহন করতে পারবে। এবার অপরিবাহী বা অন্তরকটা কি, অর্থাৎ যাদের মধ্যে তড়িৎ সহজে চলাচল করতে পারে না তাদেরকে বলা হয় অপরিবাহী বা অন্তরক বা ইনসুলেটর। তারা কারা? যেমন ধরে নাও যে শুষ্ক বায়ু, কাঁচ, কাগজ, রাবার, এই সমস্ত পদার্থ প্রায় অপরিবাহী পদার্থের মতো আচরণ করে। এখানে কিন্তু মনে রাখবে কোনো একটা পরিবাহী মানে 100% পরিবাহী নয়, কিছুটা হলেও তার মধ্যে কমতি থাকে। ঠিক তেমনি কোনো একটা পদার্থ ইনসুলেটর মানে 100% ইনসুলেটর না, কিছুটা হলেও তড়িৎ পরিবহন করে। কিন্তু যখন সেটা 100%-এর মধ্যে খুবই কম হয় তখন সেটাকে আমরা আদর্শ পরিবাহী হিসাবে ধরি, আর যখন তার মধ্যে দিয়ে কোনো পরিবাহী নেই, যায় না বললেই চলে, তখন সেটাকে আমরা ইনসুলেটর হিসাবে ধরি। এবার একটা পরিবাহী পদার্থকে আর অপরিবাহীকে শনাক্তকরণের জন্য একটা সহজ পরীক্ষা আছে। পরীক্ষা কি? ধরে নাও একটা কাঁচ দণ্ড নিলাম আর একটা ধাতব পদার্থ নিলাম, দুটোকে রেশম দিয়ে ঘর্ষণ করা হয়, দিয়ে কাঁচ দণ্ডটাকে যদি ছোট টেবিলের উপরে রাখা ছোট ছোট কাগজের টুকরের কাছে নিয়ে যাওয়া হয় তবে সেগুলোকে দেখা যাবে আকর্ষণ করছে। অর্থাৎ কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘর্ষণের ফলে কাঁচদণ্ড থেকে কিছু পরিমাণে ইলেকট্রন রেশমে চলে যায়, যার ফলে সেই কাঁচদণ্ডটা পরিবাহিত হয়ে পড়ে এবং আকর্ষণ করার ক্ষমতা লাভ করে। কিন্তু ধাতব পদার্থকেও আবার রেশম দিয়ে ঘর্ষণ করার ফলে তড়িতাহিত হয়, কিন্তু সে আকর্ষণ করতে পারে না। এখানে কারণটা হলো কাঁচদণ্ড তড়িতের অপরিবাহী হওয়ার জন্য সেই আধান সেখানেই সীমাবদ্ধ থাকে এবং পরীক্ষাকারী
দেহের মধ্য দিয়ে ইলেকট্রন সেখানে গিয়ে চার্জকে প্রশমিত করতে পারে না বলে সেখানে নির্দিষ্ট একটা আহিত অবস্থায় থাকে বলে সে আকর্ষণ করে। কিন্তু ধাতব পদার্থের ক্ষেত্রে এই ঘটনাটা, আকর্ষণ করার ঘটনাটা লক্ষ্য করা যায় না। কারণ ধাতব পদার্থের মধ্যে যখন পরীক্ষাকারী তাকে স্পর্শ করে তখন তার মধ্য দিয়ে ইলেকট্রন সেই অংশে চলে যায়, যার ফলে তাকে নিউট্রাল করে দেয়, যার জন্য ধাতব পদার্থটা কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করতে পারে না। তাহলে আমরা বুঝতে পারলাম যদি পরিবাহী হয় তবে আকর্ষণ করতে পারে না, আর অপরিবাহী হলে সেখানে চার্জ পার্মানেন্ট হিসাবে থাকে বলে, আহিত হয়ে থাকে বলে কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করতে পারছে। এবার এই পরিবাহী আর অপরিবাহী মাঝামাঝি অপর এক ধরনের পদার্থ রয়েছে, সেটা হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। অর্ধপরিবাহী পরিবাহী বা সেমিকন্ডাক্টর অর্থাৎ যারা আংশিকভাবে তড়িৎ পরিবহন করতে পারবে। ধাতব পদার্থের মধ্যে মতো খুব বেশিও না, আর ইনসুলেটর বা অপরিবাহীর মতো খুবই কমও না, ওই মাঝামাঝি পদার্থটাকে আমরা বলবো অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। অর্ধপরিবাহীতে তড়িৎ পরিবহনের জন্য দুটো জিনিস দায়ী হয়, মনে রাখবে, ইলেকট্রন অ্যাজ ওয়েল অ্যাজ হোলস। দুটো জিনিস, এখানে হোলসটা কি জিনিস মনে রাখবে, যে গর্ত, যে হোলস ইজ এ ভ্যাকান্সি অফ অ্যান ইলেকট্রন। যখন আমরা সলিড স্টেট পড়াবো, আছে আমাদের অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স একটা চ্যাপ্টার রয়েছে সলিড স্টেটে, সেখানে যখন যাব যে এরকম হয় যে কোনো একটা অর্ধপরিবাহী দুটো ব্যান্ড, ধরে নাও একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড আর একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। এবার যখন কি হয় যে ভ্যালেন্স ব্যান্ডের কোনো একটা ইলেকট্রন যখন কন্ডাকশন ব্যান্ডে যায় তখন কি হয়, সেখানে একটা ফাঁকা স্থান তৈরি হয়। তখন পরবর্তী বন্ধন থেকে ইলেকট্রন আবার সেই গ্যাপে চলে আসে, আবার সেখানে একটা গ্যাপ তৈরি হয়, আবার সেখান থেকে আবার যায়, এখানে আবার একটা গ্যাপ তৈরি হয়। এটাকে আমরা বলছি হোল বা গর্ত। অর্থাৎ হোল ইজ এ ভ্যাকান্সি অফ অ্যান ইলেকট্রন, কেবলমাত্র একটা ইলেকট্রনের ঘাটতি মাত্র। ইলেকট্রনের চার্জটাকে মাইনাস ই দিয়ে লেখা হয়, কিন্তু হোলের চার্জটাকে প্লাস ই দিয়ে লেখা হয়। তাহলে অর্ধপরিবাহী উদাহরণ যেমন আমাদের আছে জার্মেনিয়াম, সিলিকন, সেলেনিয়াম, এই সমস্ত পদার্থগুলোকে অর্ধপরিবাহী বলা হয়। যখন আমরা সেমিকন্ডাক্টর চ্যাপ্টার পড়বো সলিড স্টেটে, যখন ডিটেইলস আলোচনা করবো, সেগুলো নিয়েই প্রায় 5-6টা ক্লাস করতে হবে। তো এখন আমরা জেনে রাখলাম শুধু অর্ধপরিবাহী কারা এবং এদের ক্ষেত্রে তড়িৎ পরিবহনের জন্য দায়ী কে কে। একটা বললাম ইলেকট্রন, আর একটা হচ্ছে হোল বা গর্ত। এবার আরেকটা জিনিস এখানে, যে এদের মাঝেও আরো কিছু পদার্থ দেখবো, যে নির্দিষ্ট পরিবাহী পদার্থকে যদি খুব অল্প তাপমাত্রায় নিয়ে আসা হয় তবে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের মান বহুগুণ বৃদ্ধি করা যেতে পারে। এই পদার্থটাকে বলা হয় অতি পরিবাহী। যেমন অ্যালুমিনিয়াম -272°C তাপমাত্রায় অ্যালুমিনিয়াম অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টরের মতো আচরণ করে। অতি পরিবাহী বা সুপার কন্ডাক্টরের মতো আচরণ করে, সুপার কন্ডাক্টর আচরণ করে। আবার আমরা দেখব যে অতি পরিবাহী দেখলাম। এবার মনে রাখবে যে বিশুদ্ধ জল কিন্তু তড়িতের পরিবাহী নয়, কিন্তু তার সঙ্গে যদি সামান্য পরিমাণ অ্যাসিড মিশ্রিত করা হয় তাহলে জলও তড়িৎ পরিবহন করে। ঠিক তেমনি শুষ্ক বায়ু ও একেবারে অন্তরক না, তার সঙ্গে শুষ্ক বায়ু যদি হয় তবে সে অন্তরকের মতো আচরণ করে, কিন্তু জলীয় বাষ্পের উপস্থিতি যদি থাকে তাহলে সেও তড়িতের কিছুটা পরিবাহী হয়ে যায় বলে আমরা
যে স্থির তড়িৎ বিদ্যা সংক্রান্ত যে প্র্যাকটিক্যাল বেস জিনিসগুলো সাধারণত বর্ষাকালে করলে এরর্স বা ত্রুটি চলে আসে, যার জন্য ওটাকে সাধারণত শীতকালে যদি করা হয় তাহলে নিখুঁত মান পাওয়া যায়। তাহলে আমরা অতিপরিবাহীও দেখলাম। আরেকটা জিনিস যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কথা বলি, যে যেমন যে কোনো অ্যাসিড, ক্ষার, লবণ এরা তড়িৎ পরিবহন করতে পারে। এদের ক্ষেত্রে তড়িৎ পরিবহনের জন্য দায়ী হয় আয়ন। তাই এই তিনটা কথা খুব ভালো করে মনে রাখবো যে পরিবাহী পদার্থের ক্ষেত্রে তড়িৎ পরিবহনের জন্য দায়ী হলো পরিবাহী পদার্থের ক্ষেত্রে তড়িৎ পরিবহনের জন্য দায়ী হলো ইলেকট্রন। এখানে বলবো মুক্ত ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে তড়িৎ পরিবহনের জন্য দায়ী হলো আয়ন। আর অর্ধপরিবাহী পদার্থের ক্ষেত্রে তড়িৎ পরিবহনের জন্য দায়ী হলো, মনে রাখবে, ইলেকট্রন as well as হোলস। ইলেকট্রন ও হোল একসঙ্গে দুটো জিনিস। এই তিনটে জিনিস খুব পড়াতে অনেক দিন জিজ্ঞেস করব। পরিবাহীর জন্য তড়িৎ পরিবহনের জন্য দায়ী হলো মুক্ত ইলেকট্রন, তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে আয়ন, অর্ধপরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন as well as হোল, একসঙ্গে দুটো জিনিস। এবার হোলসটা কি, আর সেটা অর্ধপরিবাহী চ্যাপ্টার যখন করাবো সেমিকন্ডাক্টর আরো ডিটেইলসে আলোচনা হবে। এখন এতটুকু জেনে রাখো। এখন এবার বলি যে একটা পদার্থকে আমরা ইলেকট্রনীয় তথ্যের সাহায্যে একটা পরিবাহী এবং অপরিবাহী ব্যাখ্যা দেব। পয়েন্টটা কি, ইলেকট্রনীয় তথ্যের সাহায্যে পরিবাহী এবং অপরিবাহী পদার্থের ব্যাখ্যা। পয়েন্ট আর লিখলাম না, যেটা কি যে পরিবাহী পদার্থের ক্ষেত্রে আমরা জানি যে তার ধনাত্মক চার্জগ্রস্ত যে কেন্দ্রে নিউক্লিয়াস থাকে আর বাইরের কক্ষপথে যে ইলেকট্রন থাকে, এই যে বাইরের যে অরবিটালে ইলেকট্রনগুলো থাকে। এখানে কি হয়, পরিবাহী পদার্থের ক্ষেত্রে এই নিউক্লিয়াস এবং বাইরের কক্ষপথের ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলটা দুর্বল হয়, শিথিল হয়, যার জন্য যে কোনো একটা পদার্থের অ্যাটমগুলোর মধ্যে এই ফ্রি ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি থাকে, অর্থাৎ অসংখ্য ফ্রি ইলেকট্রন থাকে যারা পদার্থের মধ্য দিয়ে স্বচ্ছন্দে চলাফেরা করে, যার জন্য তার কারেন্ট পাওয়া যায়। কিন্তু ইনসুলেটরের ক্ষেত্রে তার কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে এবং বাইরের কক্ষপথের ইলেকট্রনের মধ্যে এই আকর্ষণ বলটা শক্তিশালী হয় বলে সেখানে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না বলে অর্ধপরিবাহী তড়িৎ পরিবহন করতে না। ইনসুলেটর বা অপরিবাহী পদার্থ সহজে তড়িৎ পরিবহন করতে পারে না। এই হলো ইলেকট্রনীয় তথ্যের সাহায্যে পরিবাহী এবং অপরিবাহী পদার্থের ব্যাখ্যা। এবারে আমরা দেখব যে পরিবহন দ্বারা আহিতকরণ। পরিবহন দ্বারা আহিতকরণ। কোন একটা পরিবাহী পদার্থকে একটা অন্তরক হাতলের উপরে বসিয়ে রাখা হলো, অপর একটা অন্তরিত পরিবাহী নেওয়া হলো। এবার পরিবাহী পদার্থটাকে যদি অন্তরিত পরিবাহীর সংস্পর্শে আনা হয় তবে কিছু পরিমাণ আধান অন্তরিত পরিবাহীতে চলে যাবে, যার ফলে সেটি আহিত হয়ে পড়বে। এইভাবে পরিবহন দ্বারা কোনো একটা অন্তরিত পরিবাহীকে প্রত্যক্ষ সংস্পর্শের মাধ্যমে আহিত করা যায়। এবারে আমরা দেখব যে কিভাবে আহিতকরণ করছি। যেমন যে কোনো একটা পরিবাহী পদার্থকে ধরে নাও যে
কাঁচদণ্ডকে যে ধনাত্মক আধানে যদি আহিত হয়, আর কোন একটা যদি অন্তরিত পরিবাহীকে এর সংস্পর্শে আনা হয়, তবে কি হবে, এখান থেকে কিছু পরিমাণ আধান ওই পরিবাহীতে চলে যাবে, যার ফলে এটা আধানগ্রস্ত বা তড়িতাহিত হয়ে পড়বে। এইভাবে পরিবহন দ্বারা কোনো একটা পদার্থকে আহিত করা যেতে পারে। এরপরে আমরা দেখব যে আধান পরীক্ষক কি। আধান পরীক্ষক প্রুফ প্লেন, আধান পরীক্ষক প্রুফ প্লেন কি, যে যখন কোনো একটা পরিবাহী কোনো একটা পদার্থ আহিত না অনাহিত তাকে পরীক্ষা করার, সরাসরি তড়িৎবীক্ষণের কাছে নিয়ে গিয়ে পরীক্ষা করার অসুবিধা থাকে, তখন একটা যন্ত্র ব্যবহার করা হয়। সেই যন্ত্রটাকেই বলছি আমি আধান পরীক্ষক বা প্রুফ প্লেন। কিরকম, যে এইখানে কি করা হয়, যে একটা ধাতব চাকতির সঙ্গে, এই হচ্ছে একটা ধাতব চাকতি, এর সঙ্গে কি করা হয়, একটা অন্তর খাতন এর সঙ্গে যুক্ত করে দেওয়া হয়। এটা হচ্ছে অন্তর হাতল, এটা হচ্ছে ধাতব চাকতি। কি হবে, যে আমরা তড়িৎবীক্ষণ, স্বর্ণপত্র তড়িৎবীক্ষণের কথা একটু পরে আলোচনা করব ডিটেলসে। এখন দেখো যে এখানে যদি দুটো স্বর্ণপত্র এইভাবে রাখা আছে, এখানে একটা ধাতব চাকতি আছে। এবার কোন একটা পদার্থ, ধরে নাও এ একটা পদার্থ আহিত কি অনাহিত, সেটা আমরা পরীক্ষা করব এই যন্ত্রের সাহায্যে। তাহলে ধাতব চাকতিটাকে এর সংস্পর্শ ঘটানো হলো। এবার এই চাকতি স্বর্ণপত্র তড়িৎবীক্ষণের চাকতি দিয়ে স্পর্শ ঘটানো হলো। যদি দেখা হয় যে স্বর্ণপত্র দুটির বিস্ফোরণ হচ্ছে, তবে বলবো এই পদার্থটা তড়িতাহিত। আবার যদি এই চাকতিকে স্পর্শ, এর পদার্থের সঙ্গে স্পর্শ ঘটিয়ে যদি ডি চাকতির সঙ্গে স্পর্শ ঘটানোর ফলে এখানে কোনো বিস্ফোরণ লক্ষ্য না করা যায়, তবে বলবো এই পদার্থটা অনাহিত। অর্থাৎ এই প্রুফ প্লেনটার সাহায্যে কোনো একটা পদার্থ আহিত না অনাহিত সেটা দেখা যায়। এরপরে আমরা আলোচনা করব যে তড়িৎ আবেশ, খুব ইম্পর্টেন্ট জিনিস। তড়িৎ বা ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন, ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন, ইন্ডাকশন কথার অর্থ হলো নো কন্ট্যাক্ট বিটুইন দেম, অর্থাৎ তাদের মধ্যে কোনো সংস্পর্শ ঘটবে না। সেই ঘটনার নাম হলো ইন্ডাকশন, মানে স্পর্শ ছাড়াই। অর্থাৎ একটা পরিবাহী পদার্থকে যদি একটা অন্তরক বা অন্তরিত পরিবাহীর কাছে আনা হয়, তবে সাময়িকভাবে সে অন্তরক বা অন্তরিত পরিবাহীটা আহিত হয়ে পড়ে। এই ঘটনাটাকেই বলা হয় তড়িৎ আবেশ বা ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। আবার বলছি যে কোনো একটা পরিবাহী পদার্থকে, আহিত পরিবাহী, কোনো একটি আহিত পরিবাহী পদার্থকে যদি অন্তরক বা অন্তরিত পরিবাহীর কাছে এনে তাকে সাময়িকভাবে আহিত করার পদ্ধতিটাকেই বলা হয় তড়িৎ আবেশ বা ইলেকট্রোস্ট্যাটিক ইন্ডাকশন। এবার এই তড়িৎ আবেশের ঘটনার ক্ষেত্রে আমরা দেখব যে কিভাবে কোন ধরনের আধান সেখানে সৃষ্টি হয়। এখন তড়িৎ আবেশের ঘটনাগুলো কি কি একটু দেখো। যে কোনো একটা পদার্থকে ধরে নাও যে এ একটা পদার্থকে, একটা কাঁচদণ্ড ধরে নাও এ, একটা কাঁচদণ্ড রেশম দিয়ে ঘর্ষণ করে সেখানে ধনাত্মক চার্জ সৃষ্টি করা হলো।
অপর একটা পদার্থ তড়িৎ আবেশের ঘটনাটা কি, অপর একটা পদার্থকে যদি কাছে যদি নিয়ে আসা হয়, তবে সংস্পর্শ না ঘটালেও এখানে বিসি পরিবাহী পদার্থটাকে যদি নিয়ে আসা হয়, অনাহিত পদার্থটাকে, তবে দেখা যাবে যে এর নিকটতম প্রান্তে বিপরীত আধান এবং দূরতম প্রান্তে সমপ্রকৃতির আধান সৃষ্টি হয়েছে। এটা অ্যাকচুয়ালি আমি বলে দিলে হবে না, স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ যন্ত্রের সাহায্যে এটা প্রমাণও করা যাবে। কিরকম, আমি যেটা ঘটনা করছি, যে ধরে নাও একটা কাঁচ দণ্ডকে রেশম দিয়ে ঘর্ষণ করে একটি পদার্থের কাছে আনা হলো, বিসি পরিবাহী পদার্থটির কাছে আনা হলো। এইবার যে ঘটনাগুলো আমরা করব, যে এখানে একটা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণের কাছে ধরে নাও প্রথমে এইভাবে স্বর্ণপত্র দুটো আছে। এবার আধান পরীক্ষককে বি প্রান্তকে স্পর্শ ঘটিয়ে এই চাকতির স্পর্শ ঘটানো হলো। যদি দেখতে পাওয়া যায় যে এটা এ দুটোর বিস্ফোরণ বৃদ্ধি পাচ্ছে, তার মানে বুঝতে হবে এই প্রান্তটা কি আহিত। আবার সি প্রান্তকেও যদি তড়িৎবীক্ষণের চাকতির না আধান পরীক্ষকের স্পর্শ ঘটিয়ে এই তড়িৎবীক্ষণের চাকতিতে স্পর্শ ঘটানোর ফলে যদি দেখা যায় যে আবার বিস্ফোরণ ঘটছে, তার মানে সি প্রান্তটিও হচ্ছে তড়িতাহিত। আবার তৃতীয় একটা পরীক্ষা করলাম, যে আধান পরীক্ষককে কি করলাম, বিসি পরিবাহী মাঝামাঝি কোনো স্থানে স্পর্শ ঘটিয়ে এই চাকতির সংস্পর্শ ঘটানো হলো। দেখা গেল কোনো বিস্ফোরণ লক্ষ্য করা গেল না, অর্থাৎ মাঝামাঝি অংশে কোনো তড়িৎ আধান নেই। তাহলে দেখতে পেলাম তড়িৎ আবেশের দরুন কোনো একটা পরিবাহীর নিকটতম প্রান্তে বিপরীত আধান এবং দূরতম প্রান্তে সমপ্রকৃতির আধান তৈরি হয়, মাঝখানে কোনো আধান থাকে না। এবার নিকটতম প্রান্তে যে বিপরীত আধান যে তৈরি হয়েছে, এটা আমরা কিভাবে প্রমাণ করব? প্রথমে আমরা দেখে নিয়েছি যে কাঁচদণ্ডকে যদি রেশম দিয়ে ঘর্ষণ করা হয়, তবে কাঁচদণ্ডে ধনাত্মক আধান, রেশমে ঋণাত্মক আধান তৈরি হয়। এখন সেই কাঁচদণ্ড একে বিসি পরিবাহীর কাছে আনা হলো। এখন কোথায় কি আধান তৈরি হয়েছে আমরা জানি না, প্রথমে আনা হলো। এইবার জানার চেষ্টা করব স্বর্ণপত্র তড়িৎবীক্ষণের সাহায্যে যে কোথায় কি প্রকৃতির আধান তৈরি হয়েছে। এখন আধান পরীক্ষককে সেটা পরীক্ষা করার জন্য খুব একটু ক্রিটিক্যাল জায়গা, ভালো করে শুনবে, যে এই আধান পরীক্ষকটাকে প্রথমে আমরা ঋণাত্মক আধান দেওয়া হলো, ঋণাত্মক আধানে আহিত করা হলো। এইবার না আধান পরীক্ষককে বলছি, সরি, এখানে তড়িৎবীক্ষণ যন্ত্রটিকে প্রথমে ঋণাত্মক আধানে আহিত করা হলো। এবার আধান পরীক্ষকটিকে বি প্রান্তে স্পর্শ ঘটিয়ে যদি এই চাকতি ডি এর সংস্পর্শ ঘটানো হয়, যার ফলে আমরা দেখতে পাবো এর স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ দুটি বিস্ফারিত হচ্ছে, অর্থাৎ দূরে সরে যাচ্ছে। সুতরাং এখানে আমরা এই সিদ্ধান্তে আসবো যে অবশ্যই বি প্রান্তটি ঋণাত্মক আধানে আহিত। আমরা জানি সমপ্রকৃতির আধান পরস্পরকে বিকর্ষণ করে বলেই এই পত্র দুটি পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। আবার সি প্রান্তটিতে কোন ধরনের আধান তৈরি হয়েছে তা দেখার জন্য দ্বিতীয় পরীক্ষা কি করব, যে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণটাকে কি করব, ধনাত্মক আধানে আহিত করলাম। প্রথমে একে নিউট্রাল করে দিলাম, তারপরে ধনাত্মক আধানে আহিত করলাম। এবার আধান পরীক্ষককে সি প্রান্তে সংস্পর্শ ঘটিয়ে ডি চাকতির সঙ্গে সংস্পর্শ ঘটানো হলো। আবারও লক্ষ্য করছি যে স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ দুটি আবার বিস্ফারিত হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে অবশ্যই সমপ্রকৃতির আধান এসে আবার বিকর্ষণ বলটাকে আরো বাড়িয়ে দিচ্ছে বলে বিস্ফোরণের ঘটনা ঘটছে, অর্থাৎ সি প্রান্তটা ধনাত্মক আধানে আহিত। এইভাবে আমরা
আধান পরীক্ষকের সাহায্যে তড়িৎ আবেশের কোথায় কোন ধরনের আধান, কোথায় আধান থাকে না, এটা জানতে পারি। তাহলে তড়িৎ আবেশের ঘটনাগুলোকে যদি আমি সাজাই তাহলে কি কি ঘটনা পেলাম? নম্বর 1, যে তড়িৎ আবেশের ফলে কোনো একটা পরিবাহী পদার্থে একই সঙ্গে ধনাত্মক এবং ঋণাত্মক আধান তৈরি হয়। নম্বর 2, তড়িৎ আবেশের ফলে পরিবাহী পদার্থটির নিকটতম প্রান্তে বিপরীত আধান, দূরতম প্রান্তে সমপ্রকৃতির আধান তৈরি হয়। নম্বর 3, যে তড়িৎ আবেশের দরুন যে নিকটতম এবং দূরতম প্রান্তে আধান তৈরি হয় তারা পরিমাণে সমান হয়। নম্বর 4, যদি এই বস্তুটাকে এই কাঁচদণ্ডটাকে যদি সরিয়ে নেওয়া হয় তবে এই আধানের আর অস্তিত্ব থাকবে না, অর্থাৎ এটা অনাহিত হয়ে যাবে। অর্থাৎ তড়িৎ আবেশের দরুন কোনো একটা পরিবাহীতে আহিত যে হয় সেটা হচ্ছে ক্ষণস্থায়ী। যদি সেই আবেশী আধানটাকে সরিয়ে নেওয়া হয় তবে তার আধান আবার প্রশমিত হয়ে যায়। এবার তাহলে তড়িৎ আবেশের ঘটনাগুলো আমরা বলে দিলাম। এবার দেখব যে তড়িৎ আবেশের ঘটনাটাকে ইলেকট্রনীয় তথ্যের সাহায্যে ব্যাখ্যা করব। প্রথমে পরিবাহী পদার্থের ক্ষেত্রে তড়িৎ আবেশের ঘটনাটাকে ব্যাখ্যা করব। পরিবাহী পদার্থের ক্ষেত্রে তড়িৎ আবেশের ঘটনা। পরিবাহী পদার্থে আমরা জানি ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন থাকে। যখন কোনো একটা পরিবাহী, ধরে নাও যে এই যে বিসি একটা পরিবাহী, এখানে যখন একটা ধরে নাও রেশমকে, কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘর্ষণ করে ধনাত্মক আধানে আহিত করে নিয়ে আসা হয়েছে, তখন পরিবাহী পদার্থে কি হয় যে কোনো একটা পদার্থ প্রচুর, আমরা জানি যে কোনো পদার্থই অসংখ্য পরমাণু দিয়ে তৈরি হয়। এবার যার ফলে কি হয় যে ওই ফ্রি ইলেকট্রনগুলো এখানে চলে আসে, ফ্রি ইলেকট্রনগুলো নিকটতম প্রান্তে চলে আসে, যার ফলে সি প্রান্তে কি হয়, ইলেকট্রনের ঘাটতি তৈরি হয়। ইলেকট্রনের ঘাটতি তৈরি হওয়ার জন্য সি প্রান্তে ধনাত্মক আধান, আর এখানে ইলেকট্রনের অ্যাভেলেবিলিটি তৈরি হয় বলে এখানে ঋণাত্মক আধান সৃষ্টি হয়। এইভাবে পরিবাহী পদার্থে কি হয় যে তড়িৎ আবেশের ঘটনা ইলেকট্রনীয় তথ্যের সাহায্যে ব্যাখ্যা করা যায়। কিন্তু যদি পদার্থটা অন্তরক হয়, অন্তরক পদার্থের ক্ষেত্রে কিভাবে ব্যাখ্যা করব তড়িৎ আবেশের ঘটনাকে? অন্তরক বা অপরিবাহী পদার্থের ক্ষেত্রে, কোন একটা অন্তরক পরিবাহীর ক্ষেত্রে আমি এটা ধরে নিলাম যে নিউক্লিয়াস। এবার এগুলো হচ্ছে ইলেকট্রনের কক্ষপথ। এখানে ধরে নাও ফার্স্ট অরবিটালে 2টো ইলেকট্রন থাকে, এখানে 8টা ইলেকট্রন থাকে। ইলেকট্রন রয়েছে সাধারণ অবস্থায়, কোনো একটা অন্তরক পদার্থ এইভাবে আছে। এখন এই অন্তরক পদার্থটির কাছে যদি একটি ধনাত্মক আধানে আহিত, ধরে নাও কাঁচকে রেশম দণ্ড দিয়ে, কাঁচ দণ্ডকে রেশমের সঙ্গে ঘর্ষণ করে যদি নিয়ে আসা হয়, তবে দেখা যাবে যে সেই দণ্ড এই ঋণাত্মক চার্জগুলোকে কি করবে, আকর্ষণ করবে, এবং কেন্দ্রে যে ধনাত্মক চার্জগ্রস্ত নিউক্লিয়াস রয়েছে একে কি করবে, বিকর্ষণ করবে, যার ফলে এর আকৃতিটা কি করবে, বিকৃতি ঘটবে। কিরকম তৈরি হবে, যে এইরকম এইভাবে অরবিটালগুলো তৈরি হলো, এইভাবে তৈরি হলো। অর্থাৎ ইলেকট্রনগুলো কি হবে, যে এইদিকে আকর্ষিত হবে আর নিউক্লিয়াসটা দূরে সরে যাবে, যার জন্য কি হবে, ইনসুলেটরটার স্থায়ী একটা বিকৃতি তৈরি হবে। কিন্তু এখানে আরেকটা জিনিস, যে ইনসুলেটরের ক্ষেত্রে তাহলে এখানে যদি এই যে কোনো একটা কাঁচদণ্ডকে নিয়ে আসা হয়
যার ফলে এই ঘটনা ঘটবে। এবার যে অর্থাৎ অ্যাটমগুলোর পোলারাইজেশন ঘটবে, সমবর্তন ঘটবে। ধরে নাও এখানে তো আর ফ্রি ইলেকট্রন থাকে না, যে কোনো একটা অন্তরক পদার্থের ক্ষেত্রে যদি দেখায় যে কোনো অ্যাটমগুলো কি হবে, যে এটা যে অসংখ্য অ্যাটম দিয়ে ধরে নাও এই পদার্থটা অন্তরক পদার্থটা তৈরি, অসংখ্য অ্যাটম দিয়ে তৈরি। কি হবে, যে কোনো একটা ধনাত্মক আধানে আহিত করে ধরে নাও এক আয়নদণ্ডকে রেশম দিয়ে ঘর্ষণ করে যদি এই অন্তরক পদার্থের কাছে আনা হয়, তবে প্রত্যেকটা অ্যাটমের ক্ষেত্রে কি হবে, এই দিকে নেগেটিভ চার্জ চলে আসবে, এটা পজিটিভ, এখানে নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ। অর্থাৎ প্রত্যেকটা অ্যাটমে কি করবে, ঋণাত্মক চার্জগুলোকে এর আকর্ষণ করবে এবং ধনাত্মক চার্জটাকে কি করবে, বিকর্ষণ করবে, যার ফলে অ্যাটমগুলো একটা পোলারাইজেশন বা সমবর্তনের ঘটনা ঘটবে। কিন্তু এই চার্জ ফ্রি ভাবে থাকবে না ইলেকট্রন বলে এরা একে অপরকে প্রশমিত করবে বলে অন্তরক পদার্থ তড়িৎ পরিবহন করতে পারে না। এখন যদি এটাকে যদি এটাকে কোনো একটা দণ্ডকে যদি ঋণাত্মক আধানে আহিত করে, ধরে নাও কাঁচ দণ্ডকে পশম দিয়ে ঘর্ষণ করে ঋণাত্মক আধানে আহিত করে যদি অন্তরক পদার্থের কাছে আনা হতো, তবে এই ঘটনাটা উল্টে যেত, অর্থাৎ ধনাত্মক চার্জগুলো কি হয়ে যেত, নিকটতম প্রান্তে হয়ে যেত, আর ঋণাত্মক চার্জগুলো দূরতম প্রান্তে হয়ে যেত। তাহলে এই হলো পরিবহন, যে ইলেকট্রনীয় তথ্যের সাহায্যে কোনো একটা পরিবাহী বা অন্তরক পদার্থের ব্যাখ্যা। এরপরে আমরা যে জিনিসগুলো আলোচনা করব, যে একটা হচ্ছে আধানকে আমরা দুরকম ভাগে ভাগ করেছিলাম, একটা হচ্ছে ধনাত্মক তড়িৎ আধান আর একটা হচ্ছে ঋণাত্মক তড়িৎ আধান। এবার ওই আধানের আরো যেমন পদার্থকে আমরা বিভিন্ন ধর্মের ভিত্তিতে ভাগ করি, ঠিক যেমন কঠিন অবস্থা অনুযায়ী কঠিন, তরল, গ্যাসীয়, তড়িৎ পরিবহন ক্ষমতা অনুযায়ী ফের আর এক রকম ভাবে করলাম, অর্থাৎ তার ধর্ম অনুযায়ী বিভিন্ন ভাগে ভাগ করা হয় একটা ধর্মের উপর দাঁড়িয়ে। ঠিক তেমনি আধানকে এখন আমরা দেখব প্রথমে দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে আবেশী আধান আর একটা হচ্ছে আবিষ্ট আধান। আবেশী আধান যেটাকে বলছি ইনডিউসিং চার্জ, আর একটা হচ্ছে আবিষ্ট আধান, আধান বা ইনডিউস চার্জ, ইনডিউস চার্জ। আবেশী আধান কাকে বলবো, যে আবেশী আধান অর্থাৎ যে আধানের দরুন তড়িৎ আবেশের ঘটনাটা ঘটে তাকে বলবো আবেশী আধান, আর আবেশের ফলে উদ্ভূত আধানকে বলবো আবিষ্ট আধান। অর্থাৎ যে আধানের প্রভাবে আবেশটা সৃষ্টি হয়। যেমন আমরা একটা পরীক্ষা করেছিলাম যে একটা কাঁচ দণ্ডকে রেশম দিয়ে ঘর্ষণ করে ধনাত্মক আধানে আহিত করা হলো। এবার একটা বিসি পরিবাহী, এরকম একটা বিসি পরিবাহী কাছে আনা হলো, যার ফলে বি প্রান্তে বিপরীত আধান, সি প্রান্তে সমপ্রকৃতির আধান তৈরি হয়েছে। তাহলে এখানে এ কাঁচদণ্ডের আধানটাকে বলবো আমরা আবেশী আধান, আবেশী আধান, এবং বি পরিবাহীর আধানটাকে বলবো আমরা আবিষ্ট আধান, আবিষ্ট আধান। অর্থাৎ আবেশী আধান কাকে বলবো, যে আধানের প্রভাবে আবেশের ঘটনা ঘটে, যে আধানের দরুন আবেশের ঘটনা ঘটে তাকে বলা হয় আবেশী আধান, আর আবেশের ফলে উদ্ভূত আধানকে বলা হয় আবিষ্ট আধান। এক্ষেত্রে এ কাঁচদণ্ডের আধানকে বলবো আবেশী আধান,
এবং বিসি পরিবাহী বি প্রান্তে যে আধান তৈরি হচ্ছে বা সি প্রান্তে যে আধান তৈরি হয়েছে সেটাকে বলবো আবিষ্ট আধান। আরেকটা জিনিস যে এখানে রয়েছে যে আবেশের ঘটনার উপরে ডিপেন্ড করে, একটা হচ্ছে কি মুক্ত আধান আর একটা হচ্ছে বদ্ধ আধান। বদ্ধ আধান বা বাউন্ড চার্জ আর একটা হচ্ছে মুক্ত আধান বা ফ্রি চার্জ। বাউন্ড চার্জ অর্থাৎ তড়িৎ আবেশের দরুন কোন পরিবাহীর নিকটতম প্রান্তে যে আধান তৈরি হয় তাকে বলা হয় বদ্ধ আধান বা বাউন্ড চার্জ। আবার তড়িৎ আবেশের দরুন কোন পরিবাহীর দূরতম প্রান্তে যে আধান তৈরি হয় তাকে বলা হয় ফ্রি চার্জ বা মুক্ত আধান। এক্ষেত্রে বিসি পরিবাহী বি প্রান্তটা নিকটতম প্রান্তে আছে, এটাকে বলবো বদ্ধ আধান, এবং সি প্রান্তে যে আধানটা তৈরি হয়েছে তাকে বলবো মুক্ত আধান বা ফ্রি চার্জ। তাহলে আমরা মুক্ত আধান, বদ্ধ আধান, আবেশী আধান, আবিষ্ট আধান এই সমস্ত জিনিস একটু করে ঘটনাগুলো বলে দিচ্ছি আমি, আর তোমরা সঙ্গে সঙ্গে পরীক্ষা বইটা পড়ে নেবে। কেন এগুলো আমাদের পরবর্তী ঘটনাগুলো ব্যাখ্যা করার জন্য, যখন ক্যাপাসিটর করাবো সেই ঘটনায় ধরে না দূরতম কোনো আধান থাকবে, সেটা কি যখন আর্থিং করবো সেটা কি হয়ে যায়, ভূপৃষ্ঠে চলে যায়। এই যে ঘটনাগুলো যখন ব্যাখ্যা করতে যাবো তখন এই যে মুক্ত আধান, বদ্ধ আধান এই ঘটনাগুলো যদি তোমার ক্লিয়ার থাকে তবে সেখানে সুবিধা হবে বলে একটু করে আমি বলে দিচ্ছি, আর তোমরা একবার দেখে নেবে। এবার আমরা দেখব যে ঘটনাগুলো, যে তড়িৎ আবেশের কয়েকটি তথ্য পেয়ে গেলাম। এরপরে দেখো যে তড়িৎ আবেশের ঘটনা হয়ে গেল। এরপরে একটা জিনিস রয়েছে যে আকর্ষণের পূর্বে আবেশ হয়। ছোট্ট একটা ঘটনা, আকর্ষণের পূর্বে আবেশ হয়। এটা কি ঘটনা, যে প্রথমে আবেশ ঘটবে তারপরে আকর্ষণ ঘটবে। কিভাবে ব্যাখ্যা করব, যে এখানে দেখলাম যে রেশম দিয়ে একটা কাঁচদণ্ডকে যদি ঘর্ষণ করা হয় তবে সেখানে ধনাত্মক আধান তৈরি হলো। এবার একটা পরিবাহী পদার্থকে, বিসি একটা পরিবাহী পদার্থকে যদি এর কাছাকাছি আনা হয় তবে আমরা দেখতে পাই যে প্রথমে কি হয়, যে বিসি নিকটতম প্রান্তে ঋণাত্মক আধান, দূরতম প্রান্তে সমপ্রকৃতির আধান তৈরি হলো। এই আবেশের ঘটনা ঘটার জন্য তা এবার প্রথমে কি হলো, আবেশের ঘটনাটা ঘটলো, তারপর কি হবে, এই এ কাঁচদণ্ড আর বিসি পরিবাহীর মধ্যে একটা আকর্ষণ বল লক্ষ্য করা যাবে। এখানে দুটোই বল কাজ করে। এখানে এই এ প্রান্তে এই ধনাত্মক চার্জ এবং বি প্রান্তে এই ঋণাত্মক চার্জের মধ্যে আকর্ষণ বল কাজ করে। আবার এ প্রান্তে ধনাত্মক চার্জ আর সি প্রান্তে ধনাত্মক চার্জের মধ্যে বিকর্ষণ বল কাজ করে। কিন্তু এখানে এই চার্জটা দূরবর্তী আর এই চার্জটা নিকটবর্তী। আমরা কুলম্বীয় ফোর্সের আলোচনা জানি, যে ক্রিয়াশীল ফোর্স পড়বো 1/4πε0 ফ্রি স্পেসে q1 q2 বাই r²। এই যে ফোর্সটা কি হচ্ছে, ডিসটেন্সের উপরে ব্যস্তম বর্গের ব্যস্তমপাতে পরিবর্তিত হচ্ছে বলে যত নিকটে হবে ফোর্সটার মান বেশি হয়, দূরে হলে ফোর্সটার মান কম হয় বলে এই আধানের দরুন এখানে একটা আবেশের আকর্ষণের কাজটা বেশি করবে বলে আকর্ষণ বলটা লক্ষ্য করা যাবে বলে আমরা তাহলে দেখতে পেলাম যে প্রথমে আবেশের ঘটনা ঘটবে, পরে কি হবে, আকর্ষণ ঘটবে। ওই জন্য বলা হয় আকর্ষণের পূর্বে আবেশ হয়। তো এখান থেকে আজকের এই টপিকটা আলোচনা করলাম। তোমরা একটু নিজেরা বাড়িতে পড়বে। যে সমস্ত জায়গাতে অসুবিধা হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট করে দেখাবে। আর কোনো ভিডিও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় দুবার দেখবে, তো প্রয়োজন পড়লে তবে দেখবে জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। অসুবিধা হতেই পারে। আর আমাদের পারফেক্ট মিশনের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলছি, যারা অসুবিধা সম্মুখীন হচ্ছে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে অবশ্যই জানাবে। আমরা যতটুকু পারি
সেটা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, আজকের মতো এতটুকুই হলো। থ্যাংক ইউ।